ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিকটা হলো গামা টু ফেজ, অর্থাৎ গামা ফেজ মানে ডেন্টাল অ্যামালগামের গামা ফেজ জিনিসটা কি। এটা নিয়ে তো তোমরা এতক্ষণ হয়তো অনেক কনফিউশনে ছিলাম। তো গামা টু ফেজ নিয়ে মনে হয় সবার মনেই কিছু না কিছু কোয়েশ্চেন আসে। তো চলো এই গামা টু ফেজের যে কনফিউশন সেটা দূর করে দেওয়া যায়। গামা ফেজে মানে গামা টু ফেজে যাওয়ার আগে আগে আমাদের জানতে হবে গামা ফেজ বা গামা ওয়ান ফেজ গামা টু ফেজটা নর্মালি জিনিসটা কি। আমরা যখন আমাদের মার্কারি আর অ্যালয় মিক্স করব তখন ওর কিছু অ্যাফিনিটি থাকে যে ওই পার্টিকেলগুলোর প্রতি বেশি অ্যাট্রাক্টেড হবে। তখনই দেখা যায় যে আমাদের যেহেতু আমাদের মার্কারি আর অ্যালয়ের মধ্যে আমরা কী কী ইউজ করছি সিলভার টিন কপার জিঙ্ক, তাহলে ওগুলোর মধ্যে কিন্তু আমাদের সিলভার টিন কপার জিঙ্ক নর্মালি থাকছে। তো দেখা যখন একটা আমাদের সিলভার অর্থাৎ এই যে এখানে দেখো এজি দিয়ে সিলভার আর এসএন দিয়ে আমরা টিন বুঝাচ্ছি। তো যখন একটা সিলভার আর একটা একসাথে বাইন্ড করে তখন তাকে আমরা বলছি গামা ফেজ। তাহলে এটা সংকেতটা কীরকম হবে Ag3SN। এবার আসো গামা ওয়ান ফেজটা কি। গামা ওয়ান ফেজ হলো যখন দুইটা সিলভার আর তিনটা পারদ মানে তিনটা মার্কারি একসাথে বাইন্ড করবে তখন তাকে আমরা বলছি গামা ফেজ। এবার আসো গামা টু ফেজ কোনটা, যখন SN 7 to 8 এবং Hg থাকে তখন তাকে আমরা বলি গামা টু ফেজ। এখন গামা টু ফেজটা হচ্ছে মোস্ট কোরোসিভ ফেজ। হ্যাঁ, তারপরে আসো ইটা বা হচ্ছে এপসিলন ফেজ কোনটা, সেটা হচ্ছে আমাদের কপার 3 আর SN। কপার 3 আর SN যখন থাকবে তাকে আমরা বলি এপসিলন ফেজ। এটাকে আমরা এরকম ই এর মতো সংকেত দিয়ে প্রকাশ করে থাকি। এবার আসো ইটা ফেজ কোনটা, ইটা ফেজ হলো কপার 6 SN 5 আর সিলভার কপার ইউটেকটিক হলো সিলভার আর কপার। এখন আসো এখানে কি বলছে দেখো, নর্মালি আমাদের মার্কারি যেটা থাকে আমাদের মার্কারির কিন্তু একটা মানে টেন্ডেন্সি থাকে যে এখানে যে পার্টিকেলগুলো আছে সেগুলোকে নিজের প্রতি অ্যাবজর্ভ করে। দেখো এই জন্য এখানে লিখেছে দ্য মার্কারি হ্যাজ আ লিমিটেড সলিবিলিটি ফর সিলভার অ্যান্ড টিন। এখন সিলভারের যে সলিবিলিটি সেটা কিন্তু আমাদের টিনের থেকে কম, অর্থাৎ সিলভার আছে 0.35% আর টিনে আছে 0.6%। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো যে টিনের যে সলিবিলিটি সেটা কিন্তু অবশ্যই আমাদের এই সিলভার থেকে বেশি হবে। এই জন্য দেখো এখানে লেখা যে সিলভার ইন মার্কারি ইজ মাচ লোয়ার দেন দ্যাট অফ টিন, অর্থাৎ আমাদের টিনটাকে মার্কারিটা বেশি বেশি অ্যাবজর্ভ করতে চায় বা আমাদের মার্কার যে অ্যাফিনিটি সেটা আমাদের সিলভার থেকে টিনের প্রতি বেশি। এই জন্যই দেখা যায় যখন আমরা অ্যালয় আর পাউডার একসাথে মিক্স করি তখন কিন্তু ওরা গামা ফেজ ডেভেলপ করে। গামা ফেজ মানে Ag3SN, তাই না? এই যে Ag3SN আমরা দেখেছি। তো এখন Ag3SN ডেভেলপ করার পরপর কি হয়, এবার আসো যখন কিনা ওরা গামা ওয়ান মানে গামা ফেজটা ডেভেলপ করে ফেলে তার পরপরই তারা ডেভেলপ করে গামা ওয়ান ফেজ। এই জন্যই দেখো যে গামা ওয়ান ফেজটা ওরা কি করে, ওরা যখন কিনা আর সলিউবল হতে পারে না অর্থাৎ Ag2 Ag3 এটা যখন আর সলিউবল হতে পারে না তখনই কিন্তু তারা প্রিসিপিটেড হয়ে যায়। প্রিসিপিটেড মানে কি, তারা হচ্ছে আমাদের মানে পাত্রটা যে থাকে পাত্রের নিচে কিন্তু তলানি জমায়। হ্যাঁ, তো এই তলানি জমানোর পর দেখা যায় ওই যে ওখানে যে আমাদের Ag2 Ag3 ছিল ওখান থেকে Agটা আবার দেখা যায় যে টিনটা ছিল ওই টিনের সাথে বিক্রিয়া করে SN 7 to 8 এবং Hg তৈরি করে, অর্থাৎ গামা টু ফেজ তৈরি করে। এখন এই যে গামা টু ফেজটা যেটা গামা টু ফেজটা কিন্তু আবার দেখা যায় যে এরা প্রিসিপিটেড হয়ে একদম পাত্রের নিচে চলে যায়। এখন নর্মালি আমাদের গামা টু ফেজটা কি করে, কোরেশন করে, ঠিক আছে। আর আমাদের যেহেতু মানে একটা অ্যামালগাম যখন আমরা দাঁতের মধ্যে দিব তখন আমাদের দরকার আনরিঅ্যাক্টেড পার্টিকেলস দরকার যাতে সেটা দাঁতের মধ্যে ভালোভাবে মানে থেকে যেতে পারে বা মেকানিক্যাল বন্ড করতে পারে। কিন্তু এই যে গামা টু ফেজটা যেহেতু নিজেই খুব বেশি কোরোসিভ বা খুব বেশি কোরেশন করতে থাকে এই জন্য দেখা যায় যে ওরা আনরিঅ্যাক্টেড থাকে না, ওরা একটু পরপর সমানে রিঅ্যাক্ট করতে থাকে যার কারণে কিন্তু ওরা কোরেশন সৃষ্টি করে। আর এই জন্যই দেখা যায় যে গামা টু ফেজ যেটা সেটা কিন্তু মোটামুটি সবচেয়ে উইকেস্ট একটা ফেজ। হ্যাঁ, তাহলে গামা টু ফেজটা হচ্ছে সবচেয়ে উইকেস্ট ফেজ আর গামা ফেজ যেটা সেটা সবচেয়ে হার্ডেস্ট ফেজ। তো গামা ফেজ হার্ডেস্ট ফেজ হলেও এটা কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, এটা আলটিমেটলি গামা ওয়ান আর গামা টু ফেজটা ডেভেলপ করে ফেলে। তো এই গামা টু ফেজটা সবচেয়ে উইকেস্ট ফেজ হওয়ায় দেখা যায় যে আমরা যখন নাকি অ্যামালগামটা দাঁতের মধ্যে দিই তখন আমাদের কিন্তু ফিলিংটা ভালো হয় না, অর্থাৎ এটা আগের মতো তো স্ট্রং থাকে না। কেন স্ট্রং থাকে না, কারণ এই যে গামা টু ফেজটা যেটা ও তো কোরেশন করছে। আর আমরা আগেই দেখেছি আমাদের দাঁতের ভালো বন্ডিংয়ের জন্য কিন্তু আমাদের আনরিঅ্যাক্টেড পার্টিকেলস লাগবে। হ্যাঁ, আনরিঅ্যাক্টেড পার্টিকেলস লাগবে যেগুলো কিনা আমাদের দাঁতের সাথে যেটা মোর আনকনজিউমড সিলভার টিন পার্টিকেলস, অর্থাৎ আমাদের হচ্ছে আনকনজিউমড সিলভার টিন পার্টিকেলস থাকবে যেগুলো কিনা আনরিঅ্যাক্টেড অবস্থায় দাঁতে থাকবে। কিন্তু যেহেতু গামা টু ফেজটা একটু পরপর রিঅ্যাক্ট করেই যাচ্ছে প্লাস এটা কোরেশন সৃষ্টি করছে এই জন্য দেখা যায় যে এটা আমাদের অ্যামালগাম যে ফিলিংটা থাকে সেটাকে খুবই উইক করে দেয়। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে গামা টু ফেজটা কিন্তু আমাদের দাঁতের জন্য একেবারেই ভালো না। তাহলে আমরা কি করবো, আমরা এটাকে এখন প্রিভেন্ট করতে চাই। এখন আসুক প্রিভেন্ট কীভাবে করবো। তো আশা করি 33 নাম্বার কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো সবাই যে গামা জিনিসটা কি আসলে, বা গামা ওয়ান ফেজ বা গামা টু ফেজ বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি। গামা টু ফেজটা হচ্ছে যখন আমাদের এই টিনটা মার্কারির সাথে এসে বিক্রিয়া করে SN 7 8 আর হচ্ছে Hg তৈরি করে তখনই তাকে আমরা গামা টু ফেজ বলছি। আর গামা টু ফেজটা কিন্তু আমাদের দাঁতের জন্য ভালো না, ঠিক আছে, কারণ এটা আমাদের অ্যামালগাম ফিলিংকে উইক করে দেয়। আমাদের দাঁতের জন্য গামা ফেজটা ইম্পর্টেন্ট, কিন্তু এই গামা ফেজটা আসলে মানে ঠিকমতো থাকতে পারে না, ওরা স্টেবল না, যার কারণে ওরা পরপরই গামা ওয়ান আর গামা টু ফেজ তৈরি করে ফেলে।
এটা প্রিভেনশনের জন্য আমরা 34 নাম্বার কোয়েশ্চেন দেখব। এখানে দেখো বলেছে যে গামা টু ফেজটা সবচেয়ে কোরেশন করে এবং সবচেয়ে আনস্টেবল একটা ফেজ অ্যামালগাম অ্যালয়। এখন সায়েন্টিস্টরা কীভাবে এই ফেজটাকে এলিমিনেট করবে, আর এই ফেজটা প্রডিউসেস সেট অ্যামালগাম ফর দ্য মিস্টেক অফ দ্য আচ্ছা এই ফেজটাতে কিন্তু আমাদের অপারেটরদের প্রবলেম হয়ে যেতে পারে। তো এখন সেটাই আমাদের সলিউশন চেয়েছে। তো সলিউশন আমরা বলতে পারবো যে আমরা কনভেনশনাল অ্যামালগাম অ্যালয় যেগুলো নেই, যেখানে আমাদের কপার পার্সেন্টেজ 6% থাকে, সেখানে কিন্তু আমাদের এই গামা ফেজটা ডেভেলপ করতে পারে। এই জন্য আমরা কী করবো, আমরা কপার ইনক্রিজড অর্থাৎ কপার এনরিচড অ্যামালগাম নিব, যেখানে কপার পার্সেন্টেজটা 12%-এর বেশি থাকে। তো যেহেতু এখানে কপারের পার্সেন্টেজটা বেশি, তাহলে দেখা যায় যে যখনই ও গামা টু ফেজটা ডেভেলপ করে, অর্থাৎ এখানে আমাদের গামা ফেজটা দেখো, গামা ফেজটা যখন নাকি আমাদের এই যে আরও মার্কারি নিয়ে যখন ওরা গামা টু ফেজটা ডেভেলপ করছে, এই গামা টু ফেজটা তখন কি করে, যে আমাদের কপার এনরিচড অ্যালয়ের মধ্যে যে আরও বেশি কপার ছিল সেই কপারটাকে নেয়। সেই কপারটাকে নেওয়ার পরে তারা ইটা ফেজ তৈরি করে। এই যে দেখো এখানে ইটা বোঝাচ্ছে, ইটার সংকেতটা কি Cu6SN5। তাহলে যেহেতু ও ইটা ফেজটা তৈরি করছে, তার মানে কি হচ্ছে, এখানে আর আমাদের গামা টু ফেজটা থাকতে পারছে না। তো যেহেতু গামা টু ফেজটা আর থাকতে পারছে না, ওর জায়গায় ইটা ফেজ এসে পড়তেছে। কেন? কারণ এখানে আমরা দিয়েছি কপার এনরিচড অ্যামালগাম, আর এই কপার এনরিচড অ্যামালগামটার কাজই হলো আমাদের এই গামা ফেজটাকে, আমাদের এই গামা টু ফেজটাকে প্রিভেন্ট করা। অর্থাৎ গামা টু ফেজের মধ্যে আমরা দেখেছিলাম টিন আর মার্কারি। তো এই কপার এনরিচড অ্যামালগাম যেটা করে সেটা হচ্ছে সে এই মার্কারিটাকে সরিয়ে নিজেই বসে পড়ে, কপারটা নিজে বসে টিনের সাথে বিক্রিয়া করে, যার কারণে দেখা যায় যে টিনের প্রতি যদিও মার্কারি অ্যাফিনিটিটা বেশি, কিন্তু তারপরেও যখন নাকি কপারটা এখানে এসে পড়ে, তখন কপারটা আগেই আমাদের মার্কারির সাথে বা কপারটা আগে আমাদের টিনের সাথে রিয়াক্ট করে ফেলে, যার কারণে সে আর গামা টু ফেজটা ডেভেলপ করতে পারে না। তখন দেখা যায় যে গামা টু ফেজটা এলিমিনেট হয়ে যায় আর আমাদের ইটা ফেজটা এসে পড়ে। ইটা ফেজটা কিন্তু আমাদের গামা টু ফেজের থেকে স্ট্রং, যার কারণে আমরা এইভাবে ইটা ফেজ ডেভেলপ করে আমাদের দাঁতকে এইভাবে মানে অ্যামালগামটাকে আরও বেশি স্ট্রং ফিলিংয়ে রূপান্তর করতে পারি। তাহলে আসো আমরা গামা টু ফেজের সলিউশন তো পেয়ে গেলাম, যে গামা টু ফেজটাকে আমরা কীভাবে এলিমিনেট করব। সেটার জন্য আমাদের কপার এনরিচড অ্যামালগাম লাগবে। হ্যাঁ, এই যে দেখো কপার এনরিচড অ্যামালগাম, অথবা এটাকে আমরা অ্যাডমিক্সড অ্যামালগামও বলে থাকি, যেখানে কপার পার্সেন্টেজটা 12%-এর বেশি থাকে। তাহলে কি হয়, যখনই ও ইটা ফেজটা ডেভেলপ করে ফেলে, মানে আচ্ছা আমাদের এই কপার এনরিচড অ্যামালগামে কি গামা টু ফেজ ডেভেলপ করে বলো তো? এটাও কিন্তু একটা ভাইভা কোশ্চেন। তখন তোমরা বলবে অবশ্যই আমাদের এখানে গামা টু ফেজটা ডেভেলপ করছে, কিন্তু যেহেতু এটা কপার এনরিচড অ্যামালগাম, তাই গামা টু ফেজটা কিন্তু এখানে স্টেবল হয় না। কেন? কারণ তখন দেখা যায় ওই এক্সেস যে কপারটা আমাদের টিনেরকে মানে ধরে ফেলার পর তারা ইটা ফেজটা ডেভেলপ করে, যার কারণে তখন ইটা ফেজ হয়ে যায় আর গামা টু ফেজটা এলিমিনেট হয়ে যায়। এখন আসো তাহলে এটার সলিউশনটা কি? এটার সলিউশন হলো আমরা যাতে গামা টু ফেজটা ডেভেলপ না করে জন্য আমরা এখানে ইউজ করব কপার এনরিচড অ্যামালগাম। কিন্তু কোয়েশ্চেন আসে, তুমি সাপোজ কপার এনরিচড অ্যামালগাম ইউজ করলে তারপরেও তোমার এখানে গামা টু ফেজটা ডেভেলপ করলো, এর কারণ কি? এর কারণ হলো যদি আমরা কপার টু ফেজ দেওয়ার পরেও যদি আমরা এখানে এক্সেস মার্কারি দিই, অর্থাৎ আমাদের প্রপোর্শনে কিন্তু 5:7 মার্কারি দেওয়ার কথা, আর সেটা যখন আমরা দাঁতে দিই তখন সেটা 50:50 হয়ে যাওয়ার কথা। কিন্তু তারপরেও যদি আমরা অ্যামালগামটা এক্সেস দিয়ে ফেলি ম্যানিপুলেশনের সময়, তখন কিন্তু আমাদের গামা টু ফেজটা ডেভেলপ করতে পারে। কেন? কারণ দেখা যায় যে ইটা ফেজটা ডেভেলপ করার পরেও কিন্তু আরও এক্সেস মার্কারি থেকে যায়, ওই এক্সেস মার্কারিটা গিয়ে আবার আমাদের টিনের সাথে বিক্রিয়া করে এরকম গামা টু ফেজটা ডেভেলপ করে। এই জন্যই আমাদের ম্যানিপুলেশনের সময় কপার এনরিচড অ্যামালগাম দেওয়ার পরেও কিন্তু আমাদের এখানে এক্সেস মার্কারি দেওয়া যাবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে যখন তুমি এটা দাঁতে প্লেস করবে তার আগেই কিন্তু আমাদের এটা ভালোভাবে স্কুইজ করে নিতে হবে, যাতে এটা পার্সেন্টেজটা ঠিক থাকে। কারণ আমরা জানি যে কপার আর অ্যালয় পার্সেন্টেজ কিন্তু 5:7 অথবা 5:8, কিন্তু তারপরেও আমরা যখন এটাকে ন্যাপকিনে ভালোভাবে স্কুইজ করব, তখন কিন্তু এটার যে রেশিওটা সেটা হবে 1:1, অর্থাৎ অ্যালয় যতটুকু মার্কারিও ঠিক ততটুকু হতে হবে। যদি না হয় তখন কিন্তু আবার গামা টু ফেজটা ডেভেলপ করবে, আর গামা টু ফেজটা কিন্তু একটা কোরোসিভ একটা রিয়াকশান করে এখানে, যার কারণে আমাদের ফিলিংটা ভালো হয় না। তাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা কপার এনরিচড অ্যামালগাম ইউজ করি, আর ম্যানিপুলেশনের সময় আমাদের এখানে যাতে বেশি বেশি মার্কারি ইউজ না করি, ঠিক আছে? আর ইউজ করলে যাতে আমরা সেটা ন্যাপকিনে ভালোভাবে স্কুইজ করে ওটাকে দাঁতে আমরা যখন প্লেস করি তখন যাতে ওটা 1:1 অনুপাতে এসে পড়ে। তো এই ছিল আমাদের গামা ফেজ আর এটাকে প্রিভেনশনের উপায়। আশা করি সবাই বুঝতে পেরেছো ভিডিওটা। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট সেকশন তোমাদের জন্য বরাবরই খোলা। আর আজকে এখানেই শেষ করছি। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আর পরবর্তীতে তোমরা নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আল্লাহ হাফিজ।